হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী প্রথম চ্যাপ্টার ভেক্টর শুরু করব। ফিজিক্স পড়ার জন্য গত দুটো এপিসোডে ম্যাথমেটিক্সের সম্পর্কে কিছু তত্ত্ব এবং ক্যালকুলাস সম্পর্কে আমাদের কিছু প্রয়োজনীয় তত্ত্ব আমরা আলোচনা করে নিয়েছি। সেগুলোকে সেগুলোকে সাথে রেখে আমরা আমাদের যে ফিজিক্সের যে সিলেবাস প্রথম চ্যাপ্টার ভেক্টর, যদিও ভেক্টর ম্যাথমেটিক্সেরই জিনিস, আমাদের ফিজিক্সও এটা পড়তে হয়, সেই কারণের জন্য ভেক্টরটাকে আমাদের অগ্রাধিকার দেওয়া দরকার, সেই জন্য আমরা এটাকে আগে পড়ছি। প্রথমে বলছি ভেক্টর কাকে বলে, হোয়াট ইজ ভেক্টর। ভেক্টর বলতে আমরা কি বুঝি? ভেক্টর ইজ এ কোয়ান্টিটি হুইচ হ্যাজ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। ভেক্টর হলো একটি রাশি যার মান এবং দিক উভয়ই বর্তমান। ভেক্টর ইজ এ কোয়ান্টিটি হুইচ হ্যাজ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। ফর এক্সাম্পল, ভেলোসিটি আমরা সচরাচর বলে থাকি গতিবেগ। একটা গাড়ির গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার। এই কথাটা কিন্তু সঠিক নয়। কেন না, গতিবেগ যখন আমরা বলি তখন গতিবেগের মানও বলতে হবে, অ্যাট দ্য সেম টাইম সঙ্গে সঙ্গে তার দিকও বলতে হবে। তাহলে গতিবেগ যখন আমরা প্রকাশ করব তখন কিভাবে প্রকাশ করব না, গাড়ির গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার, এটা হলো তার ম্যাগনিটিউড, এটা হলো তার একক, গতিবেগের একক, কিন্তু এখানে কোনো ডিরেকশন উল্লেখ নেই। তাহলে সঠিকভাবে গতিবেগটা বলতে গেলে কি করতে হবে না, গাড়ির গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার, উত্তর দিকে, পূর্ব দিকে বা অন্য কোনো দিকে বলতে হবে, পূর্ব দিকে। The velocity of the car 60 kilometer per hour towards east. 60 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস ইস্ট, এটা হলো গতিবেগের সঠিক প্রকাশ। তাহলে গতিবেগ নামক একটা রাশি, তার মানও আছে, অ্যাট দ্য সেম টাইম তার দিকও আছে। একই রকম ভাবে আমরা যদি বল বলি, ফোর্স, বল আমরা খুব ভালোভাবে জানি, বল অনেকবার শিখেছি, পড়াশোনা করেছি। বল বলতে ফুটবল নয়, ফোর্স, বল আমরা কিভাবে প্রকাশ করব? বলের মানও বলতে হবে, দিকও বলতে হবে। তাহলে প্রযুক্ত বল যদি আমরা বলি, প্রযুক্ত বল, অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বল এফ দ্বারা আমরা প্রকাশ করি, আমি প্রকাশ করার পরে শেখাচ্ছি। এফ ধরলাম 5 নিউটন, 5 নিউটন, এটা সঠিক নয়। কেন সঠিক নয় না, এখানে 5 হলো তার ম্যাগনিটিউড, নিউটন হলো বলের একক, দিক নেই। বল একটা ভেক্টর রাশি, বল বলতে গেলে বল কোন দিকে প্রয়োগ করা হচ্ছে বলতে হবে, বুঝছে? হ্যাঁ, উত্তর দিকে, এরকম। অর্থাৎ বল বলার সাথে সাথে তার দিকটাকেও উল্লেখ করতে হবে। সুতরাং বল বলতে গেলে তার মানও বলতে হবে এবং সঙ্গে সঙ্গে দিকও বলতে হবে। সুতরাং বল হলো ভেক্টর রাশি। এইরকম যে সকল রাশির মান এবং অভিমুখ দুটোই থাকবে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। বেশ, তাহলে ভেক্টর রাশি সম্পর্কে জানা গেল। এরকম অনেক ভেক্টর রাশি আছে, আমরা ধীরে ধীরে সব আস্তে আস্তে করে শিখব। প্রথমত ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করি কিভাবে, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করি কিভাবে, রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, প্রকাশ করব কিভাবে। নাম্বার 1, একরকম ভাবে সাধারণত রাশিটার নামের প্রথম অক্ষর বড় অক্ষরে লিখে, কোনো কোনো ক্ষেত্রে ছোট অক্ষর অবশ্যই, ওপরে একটা তীর চিহ্ন দিতে পারি। যেমন গতিবেগ, এটাকে প্রকাশ করা হবে কিভাবে, ভেলোসিটি ভি লিখে ওপরে অ্যারো সাইন। অথবা কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রয়োজন মতো আমরা সাইনটাকে চেঞ্জ করতে পারি, ইউ লিখেও অ্যারো সাইন দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ এটার
মানও আছে এবং দিকও আছে বোঝাবার জন্য আমরা অ্যারো সাইনটা দিয়েছি। 2 নম্বর, আমরা এক্ষুনি বল বলেছি, ফোর্স। বল বলতে ফোর্স কিভাবে লেখা হয়? এফ বলে ওপরে অ্যারো সাইন। কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যারো সাইনের পরিবর্তেও আমরা ক্যাপ সাইন দিয়েও প্রকাশ করতে পারি। যেমন এরকম এফ লিখে উপরে ক্যাপ সাইন দিতে পারো, টুপি চিহ্ন অনেকে বলে ক্যাপ সাইন। তাহলে যে কোনো ভেক্টরকে তার নামের প্রথম অক্ষর এবং তার উপরে অ্যারো সাইন অথবা ক্যাপ সাইন দিয়ে আমরা জেনারেলি প্রকাশ করে থাকি। তাহলে এবারে কেউ আমাকে এসে প্রশ্ন করতে পারে যে এক্স একটা ভেক্টর, বলছে এর ম্যাগনিটিউড কত, এর ম্যাগনিটিউড কত, এর সাংখ্যমানটা কত, সাংখ্যমানটা কত, সেটাকে প্রকাশ করব কিভাবে? এর সাংখ্যমানটাকে প্রকাশ করার একটা পদ্ধতি, আমরা ভেক্টরটাকে লিখে তার দুদিকে দুটো স্ট্রেট লাইন অর্থাৎ দাগ দিলে এটাকে আমরা বলবো এই এক্স ভেক্টরের মডিউলাস বা এক্স ভেক্টরের ম্যাগনিটিউড। এটাকে আমরা বলি মডিউলাস অফ এ ভেক্টর, মডিউলাস। মডিউলাস অফ এক্স ভেক্টর অর্থাৎ এক্স ভেক্টরের মান, সাংখ্যমান, এক্স ভেক্টরের সাংখ্যমান। আমি যেমন কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার, কোন দিকে? উত্তর দিকে, নর্থ, টুয়ার্ডস নর্থ। এটা একটা ভেক্টর রাশিকে পুরোপুরিভাবে প্রকাশ করা হলো। তাহলে যদি এর ম্যাগনিটিউড চাই, সাংখ্যমান চাই, তাহলে কত হবে? এইটা ইকুয়াল টু হবে অনলি 50, শুধুমাত্র 50 কিলোমিটার পার আওয়ার হবে তার একক, নর্থ তার ডিরেকশন, শুধু 50 হবে তার সাংখ্যমান, ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মিনস সাংখ্যমান। তাহলে আমরা অনেক সময় এভাবেও আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করি। আরো একটা প্রকাশ পদ্ধতি আছে, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছি যে দুটো লম্ব সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে সেই পুরো ব্যবস্থাটাকে আমরা বলি স্থানাঙ্ক ব্যবস্থা, কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমে ধরা যাক এরকম দুটো অক্ষ, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এটা মূলবিন্দু, এর তোমরা নিশ্চয়ই সকলে জানো মূলবিন্দু স্থানাঙ্ক 0 0। এইখানে অন্য কোনো একটা বিন্দু নাও, এ বিন্দু, যা স্থানাঙ্ক এক্স ওয়াই হতে পারে। আমি যদি এই বিন্দু বা যদি অন্য আরো একটা বিন্দু নাও, ধরো মনে করো বি একটা বিন্দু, এর একটা স্থানাঙ্ক থাকবে -x1 y1, এটা একটা বিন্দু। বুঝলেন, কোন স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো দুটো বিন্দুর মধ্যে যে স্ট্রেট লাইন ডিস্টেন্স, এটার দ্বারাও আমরা একটা ভেক্টর প্রকাশ করি। আমি যদি বি থেকে এ অথবা এ থেকে বি যোগ করে দিই, তাহলে এ বি হলো একটা ভেক্টর এবং একটা অ্যারো সাইন দেব। এ থেকে বি বিন্দুর স্ট্রেট লাইন ডিস্টেন্স, এটা হলো একটা ভেক্টরের মান, এবং এ থেকে বি বলছি বলে অ্যারো সাইন দেব এ থেকে বির দিকে। তাহলে আমি লিখবো এ বি একটা ভেক্টর। ঠিক আছে, এবং এ থেকে বি বিন্দুর যে দূরত্ব, দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ বি ভেক্টর। এ থেকে বি বিন্দুর যে দূরত্ব, স্ট্রেট লাইন ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো এ বি ভেক্টরের ম্যাগনিটিউড।
ঠিক আছে, এরকম তুমি আরো একটা ভেক্টর নাও, আর একটা বিন্দু নাও, ধরো এখানে তুমি সি বিন্দু নিলে, এখানে ডি বিন্দু নিলে, তুমি সিডি যোগ করে দাও, এই এটা ডি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে ঠিক একই রকম ভাবে সিডি হলো আরেকটা ভেক্টর। সি থেকে ডি বিন্দুর দূরত্ব আমি মাপতে পারবো কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্য নিয়ে, সেখানে সিডিটা হবে তার দূরত্বটাকে বলা হবে তার ম্যাগনিটিউড। তাহলে আমরা এইভাবেও আমরা ভেক্টর প্রকাশ করতে পারি, এবি ভেক্টর, সিডি ভেক্টর। হ্যাঁ, তাহলে এটাও প্রশ্ন উঠবে, অনেকে প্রশ্ন আমাকে জানতে চাইছে যে যদি ও থেকে শুরু করা হয়, অবশ্যই তুমি যদি ওবি যোগ করে দাও, এই ওবিও একটা ভেক্টর, তুমি ওএ যোগ করে দাও, ওএ অলসো এ ভেক্টর, তাহলে ওএ এটাও একটা ভেক্টর, ওবি এটাও একটা ভেক্টর, তাহলে এবিও একটা ভেক্টর, সিডিও একটা ভেক্টর, ওএও একটা ভেক্টর, ওবিও একটা ভেক্টর। তাহলে এই এবি ভেক্টর আর ওএ ভেক্টর অথবা সিডি ভেক্টর, ওবি ভেক্টর, এদের মধ্যে মূলগত ডিফারেন্স কি, পার্থক্য কি? একটু তাকিয়ে ভালো করে লক্ষ্য করে দেখো যে এবি ভেক্টর বা সিডি ভেক্টর এরা কিন্তু মূল বিন্দু থেকে শুরু হয়নি, আর ওএ ভেক্টর বা ওবি ভেক্টর দেখো এদের প্রাথমিক বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। তাই এই ওএ ভেক্টর, ওবি ভেক্টর, ওসি ভেক্টর, ওডি ভেক্টর অর্থাৎ যে সকল ভেক্টরের প্রাথমিক বিন্দু মূল বিন্দু তাদেরকে আমরা বিশেষভাবে নামকরণ করেছি, এদেরকে আমরা বলি পজিশন ভেক্টর। এই ওএ ভেক্টর, ওবি ভেক্টরকে বলা হয় পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর বা বাংলায় বলে স্থানাঙ্ক ভেক্টর, পজিশন ভেক্টর অথবা বাংলায় বলে স্থানাঙ্ক ভেক্টর। তাহলে অসুবিধা কিছু নেই, আমরা এভাবেও ভেক্টর প্রকাশ করতে পারি। তাহলে দুরকম ভাবে ভেক্টর প্রকাশের পদ্ধতি শেখানো হলো, আমরা দরকার পড়লে আরো একটা পদ্ধতি শেখাবো কিছুক্ষণ পর। এইবারে আমরা কতগুলো বিশেষ বিশেষ ভেক্টরের কথা বলছি, আমাদের প্রয়োজনে কাজে লাগবে, সেই জন্য প্রথমে বলি সমতলীয় ভেক্টর, কো প্ল্যানার ভেক্টর কাদের বলা হয়? কো প্ল্যানার, কো প্ল্যানার, এই কো প্ল্যানার ভেক্টরস, কো প্ল্যানার ভেক্টরস কাদের বলা হয়? অর্থাৎ আমি যদি একটা সমতল কল্পনা করি এবং তার উপর অনেকগুলো ভেক্টর থাকে, তাদের অভিমুখ যেদিকে হতে পারে, মান যা খুশি হতে পারে, কিন্তু একই তলের উপর থাকবে, সেই ভেক্টরগুলোকে আমরা বলবো কো প্ল্যানার ভেক্টর, সমতলীয় ভেক্টর। দেখো এই বোর্ডটা আমার একটা সমতল, আমি এই বোর্ডের উপর অনেকগুলো ভেক্টর টানলাম, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, হ্যাঁ অল এই সবগুলো পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এগুলো সবগুলোকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। কেন না এগুলো প্রত্যেকে, এরা প্রত্যেকে একটা সমতলের উপর, দেখো একটা সমতলের উপর অবস্থান করছে, এই যে একটা সমতলের উপর অবস্থান করছে, তাই আমরা এদেরকে বলবো কোপ্লানার ভেক্টরস। না বোঝার কোনো কারণ নেই, এদের ম্যাগনিটিউড আলাদা, দিক আলাদা, যেদিকে সমান হতে পারে, কিন্তু এরা যেহেতু প্রত্যেকে একই তলের উপর আছে, তাই আমরা এগুলোকে বলবো কোপ্লানার ভেক্টরস। বোঝা গেছে নিশ্চয়ই? দ্বিতীয়ত আমরা বলি প্যারালাল ভেক্টরস, প্যারালাল ভেক্টরস, প্যারালাল, প্যারালাল ভেক্টরস, সমান্তরাল, প্যারালাল ভেক্টরস, সমান্তরাল ভেক্টর। আমরা দুটো বা তিনটে ভেক্টর নিতে পারি, দুটো ভেক্টর নিয়ে আলোচনা করি। দুটো ভেক্টর যাদের অভিমুখ সবসময় একই থাকবে তাদেরকে আমরা বলবো প্যারালাল ভেক্টরস। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এদের অভিমুখ সবসময় একই, অর্থাৎ এই দুটো ভেক্টরের মধ্যে কোণের মান 0 ডিগ্রি, এদের অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এইরকম ভেক্টরগুলোকে আমরা বলবো প্যারালাল ভেক্টরস।
হ্যাঁ হতে পারে। তুমি আরো একটা ভেক্টর নাও, এই যে আর ভেক্টরস পি কিউ আর অর আর প্যারালাল ভেক্টরস। হ্যাঁ নিশ্চয়ই এটাও হতে পারে যদি এদের মান দুটো সমান হয়, দিকও সমান হয়। ইফ ম্যাগনিটিউড সেম, ডিরেকশন সেম, magnitude same, direction same. This is p vector, this is q vector, then p vector will be equal to q vector and they are known as সমভেক্টর বা লাইক ভেক্টরস। তখন এদেরকে আমরা বলি লাইক ভেক্টরস। ইকুয়াল ইন অল সেন্স, সব দিক থেকে সমান, মানের দিক থেকে সমান, দিকের দিক থেকে সমান। magnitude of p will be equal to magnitude of q। ঠিক আছে, ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি p q equal to q, that is magnitude of p vector will be equal to magnitude of q vector and direction also same, so they are known as like vectors। চলে আসি অপোজিট ভেক্টরস। অপোজিট ভেক্টরস, opposite vectors, opposite vectors, two coplanar vectors having same magnitude but just opposite in direction। দুটো সমতলীয় ভেক্টর, তাদের মান সমান কিন্তু অভিমুখ ঠিক বিপরীত, অর্থাৎ একটা এদিকে আছে, ডান দিকে আছে, একটা অভিমুখ বাম দিকে আছে। দিস ইজ পি ভেক্টর, দিস ইজ কিউ ভেক্টর। দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, এদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। ম্যাগনিটিউড mod p equal to mod q, then we say p vector equal to minus q vector। এদেরকে আমরা বলি অপোজিট ভেক্টরস, বিপরীত ভেক্টর। ক্লিয়ার? পারপেন্ডিকুলার ভেক্টরস, perpendicular vectors, perpendicular vectors, perpendicular vectors। এই নিশ্চয়ই যখন তুমি প্যারালাল বুঝে গেছো, অপোজিট ভেক্টর বুঝতে পেরেছো, পারপেন্ডিকুলার ভেক্টর না বোঝার কোনো কারণ নেই, সোজা জিনিস। when two vectors are perpendicular to each other, that is theta equal to 90 degree, magnitude may be same or not, তাদের মান সমান হতে পারে আবার নাও হতে পারে। তাহলে like this, this is a vector, this is another vector, let this is p vector, this is q vector, this is angle theta 90 degree, angle theta equal to 90 degree, then they are called perpendicular vectors। magnitude may be same, may not be same, তাদের মান সমান হতেও পারে আবার নাও হতে পারে। ক্লিয়ার? আরো দুটো ভেক্টরের কথা বলি, মনে হয় না বললে একটু বাকি থেকে যাবে। একটা হচ্ছে নাল ভেক্টর অর জিরো ভেক্টর। নাল ভেক্টর অর জিরো ভেক্টর, জিরো ভেক্টর। A vector quantity having magnitude is equal to 0 is known as zero vector। যে সকল ভেক্টর রাশির সাংখ্যমান শূন্য তাদেরকে আমরা বলবো জিরো ভেক্টর। যদি লিখে দেওয়ার দরকার থাকে, a
ভেক্টর কোয়ান্টিটি having magnitude is 0 known as zero vector, known as zero vector. Clear? Example, a particle is revolving along a circular path with constant speed. একটা কণা সমদ্রুতিতে একটা বৃত্তাকার পথে ঘুরছে। A particle is revolving along circular path with constant speed. একটি কণা সমকৌণিক বেগে বা সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে। ছবি আঁকা যাক। A particle is revolving along a circular path with constant speed. After a complete rotation, একবার পূর্ণ আবর্তনের ফলে its displacement is zero vector. After a complete, এখান থেকে শুরু করলো a পজিশন থেকে along this, আবার যখন এখানে ফিরে আসলো, it has a direction but total magnitude is equal to 0. Displacement vector equal to 0 vector. তাহলে আমরা বলতে পারি একটা কণা সমকৌণিক বেগে অথবা সমদ্রুতিতে যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকবে তখন একবার পূর্ণ আবর্তনের ফলে তার সরণ ভেক্টরটা হবে শূন্য ভেক্টর, অর্থাৎ তার ডিরেকশন থাকবে বাট ইট হ্যাজ নো এনি ম্যাগনিটিউড, ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, ম্যাগনিটিউড জিরো। সো দিস ইজ কল্ড বা দিস টাইপ অফ ভেক্টর ইজ কল্ড জিরো ভেক্টর। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আরও একটা আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে খুব খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক কাজে লাগে। এটাকে আমরা বলছি ইউনিট ভেক্টর, একক ভেক্টর, খুব ইম্পর্টেন্ট। ইউনিট, একটা গাড়ির গতিবেগ 50 km/h টুয়ার্ডস নর্থ, অর্থাৎ গাড়িটা 50 km/h গতিবেগে উত্তর দিকে চলছে। আমরা তার ভেলোসিটি ভেক্টরকে এভাবে লিখতে পারি। তাই এখন এর ম্যাগনিটিউড কত? অনলি 50। আমি যদি ভি ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, ভাগ করি, ভি ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড ইকুয়াল টু, হোয়াটস দ্য রেজাল্ট? কি হবে উত্তর? হ্যাঁ, 1 km/h টু নর্থ। একটু লক্ষ্য করে দেখো, এটাও কিন্তু ভেক্টর রাশি, ইট ইজ অলসো এ ভেক্টর রাশি। এটাকে আমরা ভেক্টর রাশি বলবো কেন? না, ইট হ্যাজ ম্যাগনিটিউড অলসো ডিরেকশন, এর মান আছে, দিক আছে, বাট এর মানটা কত? 1। তাহলে এই জাতীয় ভেক্টরগুলোকে, অর্থাৎ যাদের মান 1 কিন্তু সঙ্গে অভিমুখ থাকবে, তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। সুতরাং আমরা বলতে পারি when a vector is divided by its magnitude then the vector is called a unit vector। এটাকে আমরা ইচ্ছা করলে এরকম এন ক্যাপ বা অন্য কোনো সিম্বল দিয়ে ক্যাপ দিয়ে লিখতে পারো। হেন্স আমরা এটাকে আরেকটু সহজীকরণ করতে পারি, ভি ভেক্টর
will be equal to magnitude of v into unit vector. So this is also a vector representation. আমরা এভাবেও একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। আমরা আগে দুটো রিপ্রেজেন্টেশন বলেছিলাম, আমরা উইথ দ্য হেল্প অফ ইউনিট ভেক্টর আমরা এইভাবেও একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। হিয়ার এন ইজ নট নর্থ, এনি নর্থ সেরকম কোনো ব্যাপার নেই। এই সম্পর্কে আর একটা তথ্য বলা উচিত, ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে আমরা তিনটে ডিরেকশন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এই তিনটে ডিরেকশনকে প্রকাশ করার জন্য তিনটে ইউনিট ভেক্টর ঠিক করে নিয়েছি, আন্তর্জাতিকভাবে ঠিক করা হয়েছে। কি কি একটু বলে রাখা ভালো। আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি উই ডিসাইড 3 unit vectors, one along x axis, second along y axis and third along z axis. Unit vector along x axis, unit vector along x axis, it is written as I cap, small I cap. Unit vector along y axis, small j cap. Unit vector along z axis equal to small k cap. These are 3 unit vectors along x, y and z. If we draw the figure, যদি আমরা ছবিটাকে দেখাই, this is x axis, this is y axis, this is vertical or z axis, this is represent I cap, this will be represent j cap and this will be represent k cap. This is origin. আমরা এই এক্স ওয়াই জেড ডিরেকশনগুলোকে বোঝাবার জন্য আই জে ক্যাপ দিতে পারি। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ আই ক্যাপ, ইকুয়াল টু 1। সিমিলারলি অলসো ম্যাগনিটিউড অফ জে ক্যাপ অলসো 1 ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ কে ক্যাপ অলসো 1। আশা করি বোঝা গেছে। বলের যদি এক্স অক্ষ বরাবর প্রকাশ করা হয়, হ্যাঁ নিশ্চয়ই তুমি বলতে পারো এ ফোর্স ইজ অ্যাক্টিং অ্যালং এক্স অ্যাক্সিস। একটা বল এক্স অক্ষ বরাবর কাজ করছে, ফোর্স ভেক্টর লেট ম্যাগনিটিউড 5 নিউটন অ্যাক্টিং অ্যালং এক্স অ্যাক্সিস আই ক্যাপ। 5 Newton force acting along x axis, y axis হলেও তাই হবে। x এবং y দুটোতে কাজ করলে আমরা কিছুক্ষণ পরেই যদি সময় থাকে আজকে শিখবো, না হলে পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা ভেরিয়াস টাইপস অফ ভেক্টরগুলো শিখলাম, অনেকগুলো ভেক্টর, অনেক রকমের ভেক্টর শিখলাম এবং সবগুলোই আমাদের সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর সম্পর্কেই আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এইবারে আমাদের যেটা শিখতে হবে, আমাদের ভেক্টর যেহেতু নতুন চ্যাপ্টার, নতুন তথ্য তোমাদের কাছে আসছে, ম্যাথমেটিক্সের একটা বিশেষ বিভাগ ভেক্টর, তো সেই কারণের জন্য আমাদের প্রথমে ভেক্টরের যোগফল, দুটো ভেক্টরের যোগফল, ভেক্টরের বিয়োগফল, ভেক্টর মাল্টিপ্লিকেশন এবং ভেক্টর রেজলিউশন, ভেক্টরের যোগ, বিয়োগ, গুণন এবং বিভাজন, এই চারটে জিনিস শিখতে হবে। এই চারটে জিনিস শেখা হলে আমাদের মোটামুটি ভেক্টর সম্পর্কে
যে তত্ত্ব আমাদের পড়তে হয় সেগুলো পড়া হয়ে যাবে। তো আজকে আলোচনা করি নাম্বার 1, ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন অর্থাৎ দুটো ভেক্টরের যোগ। দুটো ভেক্টরের যোগ, অ্যাডিশন। অ্যাডিশন কথার অর্থ হচ্ছে দুটো ভেক্টরের যোগ। আমরা দুটো স্কেলার রাশির যোগ শিখেছি। আমাকে যদি বলে যে 5-এর সঙ্গে আপনি 3 যোগ করুন, কত হবে? 8। এই খুব সহজ জিনিস, আমরা অলরেডি শিখে গেছি। কেন না এখানে 5ও স্কেলার রাশি, 3ও স্কেলার রাশি, এদের কোনো অভিমুখ সম্পর্কে কোনো বক্তব্য নেই, অভিমুখ নেই এদের, ফলে এদের যোগ করাটা সুবিধে। 5 এবং 3 একই রকম ভাবে যদি আমাকে কেউ বলে যে এক্স রাশির সঙ্গে ওয়াই রাশি যোগ করুন, আমি কিভাবে লিখবো? ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। কিন্তু যদি আমাকে বলা হয় যে পি ভেক্টরের সঙ্গে আপনি কিউ ভেক্টর যোগ করুন, আমি কিন্তু সরাসরি এটাকে পি প্লাস কিউ ভেক্টর বলতে পারবো না, নট। কেন না পি এর নিজস্ব মান আছে, অভিমুখ আছে, কিউ ভেক্টরের নিজস্ব মান আছে, অভিমুখ আছে। তাহলে এদের যোগ করার ফলে যে যোগফলটা বেরোবে সেই যোগফল একটা ভেক্টর রাশি হবে এবং তার নিজস্ব মান থাকবে এবং দিক থাকবে, এবং সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো না। এটা একটা ভিন্ন ভেক্টর হবে। তা যেহেতু এটা ভিন্ন ভেক্টর হবে, সেই ভিন্ন ভেক্টর কি হতে পারে এইটা নির্ণয় করার জন্য আমাকে 2 বা 3টে সূত্র পড়তে হয়। 2 অথবা 3টে সূত্র পড়তে হয়। প্রথম সূত্রটাকে আমরা বলি ত্রিভুজ সূত্র। প্রথমটাকে বলা হয় ত্রিভুজ সূত্র বা ল অফ ট্রায়াঙ্গল। ল অফ ট্রায়াঙ্গল, ল অফ ট্রায়াঙ্গল। যদি তোমরা কেউ লিখতে চাও আমি বলছি, লিখে নাও। when two vectors are represented by the two successive sides of a triangle taken in order, then the third side of that triangle taken in opposite order will represent the resultant vector। অর্থাৎ যদি দুটি ভেক্টরকে কোন ত্রিভুজের পরপর দুটি বাহু দ্বারা একই ক্রমে প্রকাশ করা হয়, তখন ওই ত্রিভুজের তৃতীয় বাহুর দ্বারা বিপরীত ক্রমে লব্ধি ভেক্টর প্রকাশ করা যাবে। বেশ, তাহলে আমরা যেটা বললাম সেটাকে ছবি এঁকে দেখাই। দুটো ভেক্টর তারা একটা ত্রিভুজের পরপর দুটো বাহু দ্বারা একই ক্রমে প্রকাশ, ক্রম মানে কি? আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। আমি ধরলাম এই একটা ভেক্টর, দিস ইজ পি ভেক্টর, এই একটা ভেক্টর, দিস ইজ কিউ ভেক্টর, এ বি অ্যান্ড বিসি, টু সাইডস টেকেন ইন অর্ডার, একই ক্রমে, দিস ইজ একই ক্রমে প্রকাশ করা হয়েছে। দেন দ্য থার্ড সাইড, এই ত্রিভুজের তৃতীয় বাহুর দ্বারা ইন অপোজিট অর্ডার, এখানে গেছি অ্যান্টি ক্লকওয়াইজ, দেন উই গো টু ক্লকওয়াইজ। তাহলে এসি যোগ করে দাও, থার্ড সাইড মানে নিশ্চয়ই এসি হবে। এই যে এই থার্ড সাইড উইল বি দ্য রেজাল্টেন্ট ভেক্টর, and this is R vector।
The p vector plus q vector will be now p vector plus q vector will be equal to r vector. নতুন ভেক্টর আমরা পেলাম। তা এর মান বার করতে হবে, খুব সোজা। ধরা যাক এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ড্রপ এ নর্মাল হিয়ার, এখানে নর্মাল টানো সিডি, ড্রপ নর্মাল ফ্রম সি টু ডি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিসিডি। দেখো একটা বিসিডি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারি বিসি সিডি বাই বিসি, সিডি বাই বিসি, और CD इक्वल टू लिखे दी CD इक्वल टू BC sin थीटा एंड BD इक्वल टू BC cos थीटा। Hence BC square equal to BD square plus CD square by trigonometry আমরা এটা করতে পারি। Now from triangle ACD, now triangle ACD, from this triangle ACD, বড় ট্রায়াঙ্গেলটা দেখো, বড় ট্রায়াঙ্গেলটা AC স্কোয়ার equal to AD square plus CD square, but AD equal to AB plus BD, AB plus BD, AB plus BD whole square plus CD square। তুমি এটাকে হোল স্কোয়ারে ভেঙে ফেলো, তাহলে আমরা পাবো AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস 2 ইন্টু AB ইন্টু BD। ঠিক আছে, তা আমরা যদি এই ভ্যালুগুলো পুট করি তাহলে আমি এটা মুছে দিচ্ছি আরেকবার। যদি ভ্যালুগুলো পুট করি AB ইকুয়াল টু হবে মড অফ পি, BC ইকুয়াল টু হবে মড অফ কিউ, AC mod of R, therefore R square will be equal to P square plus Q square plus 2 mod of P mod of Q into cosine of the angle theta. This is the resultant R square. So R equal to root over of this, hence mod R equal to root over P square Q square 2 into mod P mod Q cos theta. This is the magnitude of resultant vector. This is magnitude, direction. Let ধরে নি R vector, let R vector makes angle phi with P vector। অর্থাৎ আমরা যে ছবিটা এঁকেছিলাম যদি সেটাকে আরেকবার এঁকে দেখাই, let R vector makes angle phi with P vector, অর্থাৎ
p vector, this is r vector, a b c d, this angle is theta and this angle is phi. ওকে, ঠিক আছে। তাহলে hence tan phi, tan of phi will be equal to CD by AD, that is equal to CD by AB plus BD. Put the value CD equal to BC sin theta divided by AB plus BC cos theta, that is equal to mod Q sin theta divided by mod P plus mod Q cos theta. Hence tan phi equal to this, then we get phi value. So phi equal to, hence phi equal to tan inverse of this value, mod Q sin theta divided by mod P plus mod Q cos theta. This is the value of direction of resultant vector. আমরা এইভাবে resultant ভেক্টরের মান পেতে পারি, দিক পেতে পারি। ভেক্টর অ্যাডিশন উইথ দ্য হেল্প অফ ট্রায়াঙ্গেল রুল, ত্রিভুজ সূত্রের সাহায্যে এই ভেক্টর অ্যাডিশনটা তৈরি করা হলো। আরেকটা সূত্র আছে, সেটাকে আমরা বলি নাম্বার 2 প্যারালোগ্রাম ল, সামান্তরিক সূত্র। সামান্তরিক প্যারালিলোগ্রাম ল, প্যারালিলোগ্রাম when two coplanar vectors are acting at a point, then draw a parallelogram having the two vectors as two successive sides. The diagonal of that parallelogram passing through the point where the two vectors are acting will represent the resultant vector. যখন দুটি সমতলীয় ভেক্টর কোনো একটা বিন্দুতে কার্যকরী হয়, তখন ওই দুটো ভেক্টরকে দুটো বাহু ধরে সামান্তরিক অঙ্কন করলে দুটো ভেক্টর যে বিন্দুতে ক্রিয়াশীল সেই বিন্দুগামী সামান্তরিকের কর্ণ লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। ছবি এঁকে দেখাই। ধরা যাক দুটো ভেক্টর P ভেক্টর Q ভেক্টর acting at point O having angle theta, A B. Draw a parallelogram. See, so P and Q vector are acting at a point O, so OC, this is the diagonal, will represent the resultant vector. From the same method we use in triangle law, ত্রিভুজ সূত্রে আমরা যে মেথড অ্যাপ্লাই করেছিলাম সেম মেথডের সাহায্যে we can calculate r square
will be equal to p square plus q square plus 2 mod p mod q into cos theta, and mod r equal to root over p square plus q square plus 2 mod p mod q cos theta. Same result with the help of two laws, দুটো সূত্র ব্যবহার করে আমরা একই রেজাল্ট পেয়েছি। Let also the resultant vector makes an angle phi with p vector. This is p vector. Then tan phi will be equal to mod q sin theta divided by mod p plus mod q cos theta. This is also the angle of the resultant with ওকে। তাহলে আমরা ভেক্টর অ্যাডিশনটা শিখলাম দুটো লয়ের সাহায্য নিয়ে। আরেকটা ল আছে, এটা ইমিডিয়েট না শিখলেও চলবে, পরবর্তীকালে আমরা বলে দেব। তাহলে প্যারালোগ্রাম ল এবং ট্রায়াঙ্গেল ল, এই দুটো ল দিয়েই মেনলি আমরা ভেক্টর অ্যাডিশন করতে শিখি। আজকে এই পর্যন্তই। নিশ্চয়ই ভিডিও তোমাদের পছন্দ হবে। আমরা পরের দিন পরবর্তী অংশটুকু পড়াবো। তোমাদের বন্ধুদের শেয়ার করতে বলো, সাবস্ক্রাইব করতে বলো, যাতে করে আমরা এই ভিডিওগুলোর মেরিট আরও ভালো বা উন্নত করতে পারি।